তাড়াতাড়ি কর, ভাই অপেক্ষা করছে। ইচ্ছে কোনো রকমে হাসির ভান করে পোশাক নিতে এগিয়ে গেল, কিন্তু ধূসর নামটা মাথার ভেতর যেন অকারণে ঘুরপাক খাচ্ছিল। লিভিং রুমে আরাম করে বসে আছে মীরা। তার পরনে ট্রেন্ডি ফিটিং ড্রেস, সাজগোজে আলাদা নজর কাড়ার চেষ্টা স্পষ্ট। পাশে ধূসর বসে কালো প্যান্ট আর হালকা সাদা শার্ট পরা, কানে ইয়ারপড লাগিয়ে কারোর সাথে গম্ভীর মুখে কথা বলছে। তার তীক্ষ্ণ চোখে মনোযোগের ছাপ, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কাজে ডুবে আছে। মীরার দৃষ্টি ধূসরের উপর স্থির, যেন চোখ দিয়ে প্রতিটা ভঙ্গি গিলে খাচ্ছে। ধূসরের মুখের হালকা দাড়ি, চুলের নিখুঁত সেটিং, সবকিছুতেই মীরার আগ্রহের অভাব নেই। মাঝে মাঝে সে চুলে হাত দেয় কিংবা ফোনে কিছু স্ক্রল করে ধূসরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু ধূসর একদম নির্বিকার, নিজের জগতে মগ্ন। মীরার চোখের দৃষ্টিতে একরকম অধিকার বোধের ছাপ, যেন ধূসর শুধু তারই, কিন্তু ধূসরের নির্বিকার ভাবনায় হয়তো সে নিজেকে খুঁজে পায় না। ঈশিতা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে, মুখে স্পষ্ট বিরক্তি। মীরার গতিবিধি তার চোখ এড়ায় না। কিভাবে তার ভাইকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেটা দেখে তার রাগ যেন আরও বেড়ে যায়। ঈশিতার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। ইচ্ছে পাশে দাঁড়িয়ে থাকায় কিছুটা শান্ত থাকার চেষ্টা করে। ইচ্ছে ধীর পায়ে নামছে। পরনে সাদা ফুল স্লিভ গাউন, ওড়নাটা গলায় ফেলা, দুই পাশে ঝুলে পড়েছে। চুলগুলো খোলা, একপাশে এলোমেলোভাবে ঠেকে আছে। অসুস্থতার ছাপ মুখে স্পষ্ট হলেও তার সহজ সরল সৌন্দর্য যেন সবকিছুকেই ছাপিয়ে যাচ্ছে। ঈশিতা পাশে দাঁড়িয়ে গুনগুন করতে থাকলেও ইচ্ছে চুপচাপ, চোখ নিচু। ঠিক তখনই ধূসর এক মুহূর্তের জন্য ঈশিতার দিকে তাকায়। তার পাশের ছোট্ট পুতুল সদৃশ ইচ্ছের দিকে নজর পড়ে। গোলগাল মুখ, গালের পাশে ছোট তিল। অসুস্থতার ক্লান্তি মিশে গেলেও যেন এক অদ্ভুত মায়াবী ভাব ফুটে উঠেছে। ধূসর এক মুহূর্ত চুপ করে থাকে, যেন কিছু চিন্তা করার চেষ্টা করছে। ঈশিতা ধূসরের দৃষ্টি লক্ষ্য করে ইচ্ছের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি হলো ভাইয়া? ধূসর হালকা গম্ভীর কণ্ঠে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। মীরা চোখের পলক ফেলতে ভুলে ধূসর ইচ্ছের দিকে দৃশ্য পর্যবেক্ষণ করে আর মনে মনে যেন কিছু আঁচ করার চেষ্টা করে। ধূসর তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে গলা স্বরে এক ধরনের অধৈর্যতা স্পষ্ট। বলেই সে লম্বা পায়ে হেঁটে বাড়ির বাইরে রাখা গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ে। তার চোখ ফোনের স্ক্রিনে, কানে ইয়ারপড লাগানো, যেন চারিপাশের কিছু নিয়ে মাথা ঘামাচ্ছে না। ঠিক তখনই মীরা ঈশিতার ইচ্ছে বাড়ির দরজা পেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। মীরা একটু এগিয়ে এসে দরজার হ্যান্ডেলে হাত রাখে, মুখে একটা জেতার হাসি, যেন নিশ্চিন্ত ছিল সে ধূসরের পাশে বসবেই। দরজা খুলে নিস্পৃহ ভঙ্গিতে ধূসরের পাশে বসে পড়ে। হাত দিয়ে হালকা চুল ঠিক করে নিয়ে চোখের কোণ দিয়ে ধূসরকে দেখে নেয়। ঈশিতা মীরার এই দৃশ্য দেখে মুখ ভেঙচি দিয়ে ফিসফিস করে ইচ্ছেকে বলে, এই নাটক এখন দেখতে হবে নাকি? ইচ্ছে একটু হেসে মাথা নাড়ায়, কিছু না বলে চুপচাপ ঈশিতার হাত ধরে গাড়ির পেছনে দরজা খুলে ব্যাক সিটে বসে পড়ে। ঈশিতা বসেই আবারও ফিসফিস করে বলল, শুধু বসলে না, এখন থেকে কথা বলার বাহানা খুঁজবে। চুপ কর তো, শুনে ফেলবে। ধূসরের মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন পাশে কে বসলো তা তার দেখার প্রয়োজন নেই। কিন্তু ঈশিতা মীরার প্রতিটা ভঙ্গি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর মনে মনে বিরক্ত হয়। গাড়ি চলতে শুরু করে আর ঈশিতা একপাশে ইচ্ছেকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, দেখিস এক্ষুনি গল্প শুরু হবে। অন্যদিকে দৃশ্যপট বদলে যায় আমেরিকার একটা শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার অফিসে। একটি আধুনিক সুরক্ষিত কনফারেন্স রুমে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বসে আছেন। চারিপাশে মনিটরে ভেসে উঠছে বিভিন্ন গোপন নথি, স্যাটেলাইট চিত্র এবং সার্ভেইল্যান্স ফুটেজ। ঘরের পরিবেশ বেশ চাপা, আলো কম, শুধু স্ক্রিনের ঝলকানিতে সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সেন্ট্রাল মনিটরের সামনে দাঁড়িয়ে আছেন একজন অভিজ্ঞ এজেন্ট, তার পরিচয় স্পেশাল এজেন্ট জ্যাকসন কোল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমাদের কাছে তথ্য এসেছে যে সাম্প্রতিক ঘটনাগুলোর পিছনে আন্তর্জাতিক সংযোগ রয়েছে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেল সক্রিয় রয়েছে এবং তাদের সাথে আমাদের দেশের নিরাপত্তার বিষয়টি অত্যপ্রত্যন্তভাবে জড়িত। আপনার কি মনে হয় তারা কোনো বড় পরিকল্পনার অংশ? জ্যাকসন হালকা মাথা নাড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে বললেন, আমাদের ধারণা তারা শুধু ছোটোখাটো অপরাধের বাইরে কিছু বড় কিছু প্ল্যান করছে, তবে তাদের মূল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। আরেকজন এজেন্ট মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমরা এই ব্যক্তিটিকে ফলো করছি। তার গতিবিধি সন্দেহজনক। সে সম্প্রতি ঢাকায় প্রবেশ করেছে এবং সে কিছু গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে আমাদের বিশ্বাস। ধূসর গাড়ি থামিয়ে স্কুল গেটের সামনে এসে বলল, তোমরা নেমে যাও, আমি গাড়ি পার্ক করছি। ইচ্ছে আর ঈশিতা ধীর পায়ে গাড়ি থেকে নামলো। ধূসর মীরার দিকে তাকিয়ে বলল, তুই গাড়িতে বসে থাক, আমি একটু পরে চলে আসছি। মীরা মুখ ভার করে বলল, আমি গেলে সমস্যা কি? স্কুলের ভিতর বাইরের কাউকে ঢুকতে দেয় না, অপেক্ষা কর। মীরা আর কিছু না বলে গাড়িতে বসে রইল, মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। ইচ্ছে আর ঈশিতা
ধূসরকে অনুসরণ করে স্কুলের গেট পেরিয়ে অফিস রুমের দিকে এগিয়ে গেল। চারিপাশে অনেক ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়, সবার মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অফিস রুমের সামনে গিয়ে ধূসর হাত গুছিয়ে দাঁড়িয়ে থাকলো আর ঈশিতা খুশি মুখে বলল, ভাইয়া তুমি না এলে মা আসতে দিত না আমাদের, ধন্যবাদ। ঠিক আছে, এখন চুপচাপ অ্যাডমিট নিয়ে তাড়াতাড়ি বের হও, অনেক কাজ আছে। ভেতরে অফিস সহকারী অ্যাডমিট কার্ড হাতে দিলেন। ঈশিতা দ্রুত চেক করে নিয়ে বলল, ইচ্ছু তোর নাম ঠিক আছে, ছবিটাও ঠিক আছে। ইচ্ছে মাথা নেড়ে বলল। সব ঠিকই আছে। ধূসর একটু বিরক্ত গলায় বলল। হয়ে গেলে চলো, বাইরে গরম। তিনজন বাইরে বেরিয়ে এলে দূর থেকে মীরাকে দেখা যায়। সে অধৈর্য হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ধূসর হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মেয়েকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। ঈশিতার ইচ্ছে মুখ চেপে হাসলো আর তিনজন দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। রাতের নীরবতা ভেঙে ইনায়েত ও রফিক তালুকদারের হিসাবের খসখস শব্দ ভেসে আসছে। তারা দুজনে বসে কাগজপত্র ঘেটে ব্যবসার লাভ লোকসান যাচাই করছে। মাঝে মাঝে নিচু গলায় কিছু আলোচনা চলছে। বাড়ির অন্যদিকে রোকসানা হৈমন্তী টিভির সামনে বসে প্রিয় সিরিয়াল দেখছে। রোকসানা হালকা হেসে বলল, এই নায়িকা তো আজ আবার বোকামি করলো। সব সিরিয়ালে একই কাহিনী, কিন্তু দেখতেও ছাড়িস না। পাশে বসে মালা কাজের মেয়েটি মনোযোগ দিয়ে চুলে তেল দিচ্ছে, কিন্তু তার চোখও মাঝে মাঝে টিভির দিকে চলে যায়। ইচ্ছে আর ঈশিতা নিজেদের ঘরে ব্যস্ত। ঈশিতা বই নিয়ে বসেছে, তার আর ইচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বাইরে তাকিয়ে আছে। মনের মধ্যে নানা ভাবনা খেলা করছে। ঠিক এমন সময় দরজার সামনে গাড়ির শব্দ। ধূসর বাড়িতে ফিরে এসেছে। দরজা ঠেলে ঢুকতেই হৈমন্তী উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আব্বা ফ্রেশ হয়ে আসো, খেতে দিচ্ছি। ধূসর ক্লান্ত চোখে মৃদু হেসে বলল, না মা, খেতে হবে না, খেয়ে এসেছি, শুধু 1 কাপ কফি পাঠিয়ে দাও উপরে। হৈমন্তী একটু থেমে বলল, তুই এতদিন পর বাড়ি ফিরলি, অথচ না খেয়ে থাকিস কেন বলতো? অন্তত একটু কিছু খেয়ে যা। ধূসর হালকা মাথা নেড়ে উপরের দিকে চলে গেল। তার ভারী পায়ের শব্দ ধাপে ধাপে মিলিয়ে গেল সিঁড়ির উপরে। রোকসানা মালাকে বলল, মালা যা তো, 1 কাপ কফি বানিয়ে দে ধূসরকে। মালা মাথা নাড়ল। জি খালা, এখনই আসছি। সারাদিনের ব্যস্ততার পর বাড়িতে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। সবাই যার যার কাজে মগ্ন আর ধূসর তার নিজের চিন্তায় ডুবে গেছে। মালা উঠে কফি বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাপে ধোয়া ওঠা কফি, কেমন তীব্র গন্ধ, মানুষ কিভাবে খায়, এসব ভাবতে ভাবতেই উপরে যাওয়ার জন্য রওনা দেয় মেলা। ইচ্ছের ঘরের সামনে পার হওয়ার আগে ঈশিতা গিয়ে কফির কাপটা হাতে নিয়ে বলে, আমি দেব ভাইয়াকে, তুই তোর কাজ কর। মালা মৃদু হাসি দিয়ে চলে যায়। ঈশিতা কফির কাপ হাতে নিয়ে ধূসর ভাইয়ের ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ঠিক তখনই ঈশিতার ফোন বেজে ওঠে। ঈশিতা একটু বিরক্ত মুখে ইচ্ছেকে ডেকে বলে, ইচ্ছু তুই একটু দিয়ে যা কফিটা, আমার বান্ধবীর ফোন আসছে। ইচ্ছে কফি দেওয়ার ব্যাপারে বারণ করলেও ঈশিতা বলে, আরে কফি দিতে আর কতক্ষণ লাগবে? ভাইয়া তো সারাদিন বাইরে ছিল, মনে হয় মাথা ব্যথা করছে, তুই দিয়ে আয় প্লিজ। মনের মধ্যে কিছুটা দ্বিধা নিয়ে ইচ্ছে কফির কাপ হাতে ধূসর ভাইয়ের দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। একটু ধাক্কা দিয়ে দরজা খুলে ঢুকতেই ধূসর ভেতর থেকে দরজা খুলে বাইরে আসছিল। দুজনে একে অপরকে না দেখতে পেয়ে ধাক্কা লাগে আর ইচ্ছে ধূসর ভাইয়ের বুকে গিয়ে বাড়ি খায়। কফির কাপ হাতে থাকায় কিছুটা কফি ফ্লোরে ছিটকে পড়ে। ধূসর তৎক্ষণাৎ পেছনে সরে গেল আর ইচ্ছে হাত দিয়ে নিজেকে সামলে দাঁড়ানোর চেষ্টা করে। ধূসর কিছুটা বিস্মিত হয়ে বলে উঠল, তুমি এখানে কেন? ইচ্ছে গলায় স্বস্তি নিয়ে বলে, ঈশিতা আমাকে পাঠিয়েছে কফি দিতে। ধূসর হাসতে হাসতে বলল, তাহলে ঈশিতা কফি দেওয়ার দায়িত্ব দিয়ে মানুষকে বিপদে ফেলেছে। ইচ্ছে গাল লাল করে নিচু স্বরে বলল, আমি দুঃখিত, আপনার কফি ফ্লোরে পড়ে গেছে, আমি আরেকটা বানিয়ে পাঠাবো। আরেকটা বানানোর দরকার নেই। আর হ্যাঁ, তুমি সাবধানে হাঁটা শিখো, নাহলে কার বুকে কখন বাড়ি খাবে বলা যায় না। ইচ্ছে তাড়াতাড়ি মাথা নিচু করে বলল। জি আমি যাচ্ছি। ধূসর দরজার সামনে দাঁড়িয়েছিল। ইচ্ছে পাশ কাটিয়ে বের হতে গিয়ে আবারও প্রায় ধাক্কা খেয়ে যায়। ধূসর একটু পেছনে সরে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, এত তাড়াহুড়ো কিসের? আবার না ধাক্কা খেয়ে পড়ো। সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে পর্দার ফাঁক গলিয়ে ধূসরের পিঠে পড়ছে। সূর্যের নরম উজ্জ্বলতা তার উদাম পিঠে ছড়িয়ে পড়েছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে তার পেশিবহুল পিঠ ধীরে ধীরে ওঠানামা করছে। রাতের ক্লান্তি যেন এখনো কিছুটা লেগে আছে, তবে সূর্যের আলোয় তার ত্বকে এক অন্যরকম দীপ্তি ফুটে উঠেছে। সাদা চাদরের এক পাশ কাঁধ পর্যন্ত উঠে এসেছে, তবু তার উষ্ণ শরীরের আভাস স্পষ্ট। জানালা দিয়ে হালকা বাতাস এসে পর্দা নড়াচড়া করাচ্ছে। এক মুহূর্তের জন্য আলো আরও তীব্র হয়ে উঠে ধূসরের ঘুমন্ত শরীরের উপর ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসের শব্দ, ধূসরের মৃদু নিঃশ্বাসের ছন্দ।
ধূসর একটু নড়ে, গভীর ঘুমের মধ্যে থেকে যেন একটু অস্বস্তি বোধ করে। এক হাতে চাদর সরিয়ে পাশে রাখা ফোনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু এখনো চোখ খুলতে ইচ্ছা করছে না। সকালে এত সুন্দর আলোয় তার ঘুম ভাঙার অভ্যাস নেই, কিন্তু আজ সূর্যের আলো জানালা ভেদ করে তার নিস্তব্ধ ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। ধূসর ঘুমের ঘোরে ফোন রিসিভ করে ভ্রু কুঁচকে ওঠে, কিন্তু সে কোনো কথা বলে না, শুধু শুনতে থাকে। অপর প্রান্ত থেকে কি বলা হচ্ছে তা বোঝা যায় না, তবে ধূসরের মুখের অভিব্যক্তি বদলে যায় মুহূর্তে। একগা ক্লান্তি নিয়ে সে উঠে বসে, ফোনের স্ক্রিনে সময় দেখে নেয় সকাল 6:30। এক মুহূর্ত ভাবলো, তারপর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। মাথা ঝাঁকিয়ে যেন নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করে, তারপর ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। দরজা বন্ধ হতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো কয়েক মুহূর্ত। ঠান্ডা পানির ছিটা দেয় মুখে, নিজের মনকেও শান্ত করার চেষ্টা করে। কেউ যেন অপেক্ষা করছে তার জন্যে। আজকের সকাল আর 5টা সকালের মতো স্বাভাবিক নয়, এটা ধূসর খুব ভালোভাবেই বুঝতে পারছে। সকালটা একটু অন্যরকম, ব্যস্ততায় কাটছে। ধূসরদের নানি আসবেন বলে বাড়িতে একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে। রান্নাঘর থেকে নানান রকম সুগন্ধ ভেসে আসছে, মাংসের ঝোল, সবজি, পোলাও, সাথে মিষ্টান্নও তৈরি হচ্ছে। হৈমন্তী নিজেই তদারকি করছেন, পাশে মালা সাহায্য করছে। রোকসানা স্কুলে যাওয়ার জন্য বাড়ির ভার এখন হৈমন্তীর উপর। কড়াইতে মশলা কষতে কষতে মালাকে বললেন, মালা, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে দে, নানি আসলে পছন্দের ইলিশ রাঁধবো। মালা মাথা নেড়ে কাজে মন দিল। রান্নাঘরের গরমের মাঝে হৈমন্তী মাঝে মাঝে আঁচল দিয়ে ঘাম মুছছেন, কিন্তু মুখে একটা সন্তুষ্টির হাসি। অন্যদিকে ইচ্ছে 2 দিনে কিছুটা সুস্থ হলেও শরীরে এখনো দুর্বলতা রয়ে গেছে। সকালে সোনালি রোদে ছাদে রাখা দোলনায় বসে ঈশিতার ইচ্ছে একাডেমিক বই খুলে পড়ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই পড়াশোনা গুছিয়ে নেওয়া দরকার। দোলনাটা আস্তে আস্তে দুলছে, ইচ্ছে বইয়ের পাতায় চোখ রাখলেও মনোযোগ ঠিক ধরে রাখতে পারছে না। 2 দিনের অসুস্থতার পরও শরীরটা যেন বেশ ক্লান্ত। ঈশিতা পাশ থেকে খেয়াল করে বলল, কি রে, ভালো লাগছে না? ইচ্ছে মাথা নেড়ে বলল, ঠিক আছি, তবে মন বসছে না। তা তো বসবেই না, শরীর খারাপ ছিল, এখন পুরোপুরি ঠিক হয়নি। পরীক্ষার আগে সুস্থ থাকাটাই আসল। ইচ্ছে হালকা হাসলো, তারপর আবার বইয়ের পাতায় মন দিল। দোলনায় ছায়া পড়ে আছে টাইলসের উপর, আর বাতাসে পাতাগুলো সঙ্গী হয়ে আস্তে আস্তে দুলছে। নিচে বাড়িতে রান্নার আয়োজন, আর ছাদে 2 বোনের একাডেমিক প্রস্তুতি। আচ্ছা শুন, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে। ইচ্ছে বিরক্ত হয়ে বলল, এবার আবার কি, পড়তে দিবি না? ঈশিতা চোখ টিপে বলল, এই যে সত্যি বলতো, বোবা মানুষ কিভাবে কবুল বলে বিয়ে করে? ইচ্ছে প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, মাথায় দ্রুত উত্তর খোঁজার চেষ্টা করে, কিন্তু ঈশিতার উদ্ভট প্রশ্ন শুনে নিস্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর হুট করে ফিক করে হেসে ওঠে। তুই একটা বিরাট পাগল, এটা আবার কেমন প্রশ্ন? ঈশিতা গম্ভীর মুখে বলে, আরে সত্যি বল, আমি তো ভাবছিলাম তারা কি লিখে দেয় নাকি ইশারায় বলে। ইচ্ছে হাসতে হাসতে দোলনা থেকে নেমে ঈশিতার কাঁধে একটা হালকা ধাক্কা দিয়ে বলল, তোর মাথায় এত আজব চিন্তা আসে কোথা থেকে? ঈশিতা কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি না, কিন্তু উত্তর দে না। ইচ্ছে হাসি চেপে বলে, হয়তো লিখে কবুল দেয় বুদ্ধি রানী। ঈশিতা তখন যেন বিজয়ের হাসি হেসে বলল, আমার আন্দাজও তাই ছিল। ইচ্ছে আবার ফিক করে হেসে উঠল। পড়ার মাঝে এমন একটা উদ্ভট প্রশ্ন এসে সকালটাকে খানিক মজাদার করে দিল। লিভিং রুমে সোফায় বসে মীরা নিজের নখের উপর নেল পালিশ লাগাচ্ছিল। তার পরনে ছিল একটা ট্রেন্ডি শর্ট ড্রেস, চুলগুলো খোলা আর চোখে কালো সানগ্লাস, যেন ঘরেও স্টাইল বজায় রাখা খুব জরুরি। হাতে ফোন নিয়ে মাঝে মাঝে স্ক্রল করছিল, কিন্তু কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চারিপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মুখ বাঁকিয়ে সে একটু জোরে ডাকলো, এই মালা, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সাড়া না পেয়ে আবারও ডাক দিল, এবার একটু বিরক্তির সুরে। উফ, এই বাড়ির কাজের লোকগুলো সব কোথায় যায়? হ্যাঁ, এতবার ডাকছি, কেউ একটা এসে দেখে না। অল্পক্ষণ পর রান্নাঘর থেকে মালা ছুটে এলো। তার গায়ে তখনও ময়দার দাগ, হাত কাঁচা হলুদের রঙে হলুদ হয়ে আছে। সে দরজার কাছে দাঁড়িয়ে কাচুমাচু মুখে বলল, জি ম্যাডাম, ডাকছেন? মীরা বিরক্ত মুখে চুল একপাশে সরিয়ে বলল, এই যে একটা কফি এনে দে তো, ব্ল্যাক কফি, কিন্তু চিনি যেন না থাকে, বুঝলি? মালা মাথা নেড়ে বলল, আচ্ছা এখনই নিয়ে আসছি। মীরা ভ্রু কুচকে বলল, এখনই মানে কতক্ষণ? শিগগিরই আন, আমি অপেক্ষা করছি। মালা দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। মীরা তখন আবার ফোনে মনোযোগ দিল, মাঝে মাঝে নিজের নেল পালিশ দেখে সন্তুষ্টির হাসি দিল। একটু পর মালা ট্রেতে কফির কাপ এনে সামনে রাখলো। মীরা কাপটা হাতে নিয়ে এক ঢোক খেলো, তারপর মুখ বিকৃত করে বলল, উফ, এটা কি বানালি, এত তিতা কেন? মালা ভয়ে ভয়ে বলল, আপনি তো বললেন চিনি দিবেন না। আরে কফি কি জাস্ট গরম পানি আর কড়া কফি দিয়ে বানাতে হয়? একটু ব্যালেন্স বুঝিস না? তুই তো একদমই কাজের না।
মালা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মীরা কফির কাপ টেবিলে রেখে আবারও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, যেন এই সামান্য ঘটনাও তার জন্য বিরাট বিরক্তির কারণ। ধূসর বাথরুম থেকে বেরিয়ে এসে একবার মাথা ঝাঁকিয়ে ভেজা চুলগুলো এলোমেলো করলো। সাদা তোয়ালে দিয়ে চুল ঘষতে ঘষতে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার প্রতিচ্ছবিতে নিজের ক্লান্ত মুখটা দেখলো। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ পড়েছে, কিন্তু তবুও তার ব্যক্তিত্বের ধার কমেনি। ধূসর নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর তোয়ালেটা একপাশে ফেলে নিজের ওয়ার্ড্রব খুললো। সাজানো শার্ট, টি শার্ট, প্যান্ট সব গোছানো ছিল, কিন্তু তার নজর গিয়ে পড়লো কালো রঙের একটা ফুল স্লিভ শার্টের দিকে। একটু ভেবে সেটাই, সঙ্গে একটা গাঢ় নেভি ব্লু প্যান্ট। শার্টটা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বোতাম লাগাতে লাগাতে নিজের চেহারার দিকে তাকালো। ধূসর কখনো নিজের রূপ নিয়ে মাথা ঘামায়নি, তবে এটা জানে যে তার ব্যক্তিত্বের কারণে অনেকের চোখ তার দিকে আটকে থাকে। ঘরের কোণে রাখা সুগন্ধির বোতলটা হাতে নিয়ে ঢাকনা খুলে সামান্য পারফিউম স্প্রে করলো গলায় আর কবজির কাছে। একটা হালকা সুগন্ধ চারিপাশে ছড়িয়ে পড়লো। তারপর হাত বাড়িয়ে চুলে একটু হালকা ব্রাশ চালিয়ে সেট করে নিল। যদিও তার স্বভাব ছিল চুল এলোমেলো রাখতে, তবু আজ একটু গুছিয়ে নেয়। তারপর ওয়ালেটে কিছু টাকা গুছিয়ে নিল, সঙ্গে গাড়ির চাবিটাও তুলে নিল টেবিল থেকে। ধূসর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে তার মনের মধ্যে অনেক কিছু চলছিল। সে জানতো আজকের দিনটা কেমন যাবে, কিভাবে পরিস্থিতি তাকে সামলাতে হবে, সবকিছু মাথায় ঘুরছিল। তবে তার মুখায়ব, চিত্তের দৃঢ়তা সবকিছুই বলছিল যে সে প্রস্তুত। নিচে পৌঁছানোর পর তার চোখ পড়ল লিভিং রুমে বসে থাকা মীরার দিকে। মীরা ছিল একদম ফ্রেশ, সাদা শার্ট আর হালকা ব্লু স্কার্টে একদম প্রাণবন্ত দেখাচ্ছিল। তার চোখে আগ্রহ ছিল ধূসরকে নিয়ে, কিন্তু মুখে কিছু না বলে সে তার দিকে তাকিয়ে থাকলো। ধূসর তার দিকে কোনো মন্তব্য না করে সোফায় বসে ফোন চেক করলো। এর মাঝে মীরা তাকে লক্ষ্য করে বলল, আজকে কোথায় যাচ্ছ? ধূসর তার ফোন থেকে চোখ তুলে মীরার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, কিছু কাজ আছে, পরে কথা হবে। মীরা একটু চুপ হয়ে গেল, তবে চোখে সন্দেহ ছিল। ধূসর জানতো মীরা কখনোই সহজে সরে যায় না, কিন্তু আজ তার মাথায় কিছু বড় কাজ ছিল, তাই সেগুলোকে প্রথমে সুরাহা করতে হবে। ধূসরের ফোনে বারবার কল আসছে, একটার পর একটা। এর মধ্যে সে আর সবার দিকে মনোযোগ দিতে পারে না। ফোনটা হাতে নিয়ে দ্রুত সাড়া না দেওয়ার জন্য সে একটু বিরক্ত হয়। ফোনটা কানে নিয়ে এক ঝলক তাকিয়ে বুঝতে পারে বিষয়টা গুরুতর, ফলে সে দ্রুত উঠে সদর দরজার দিকে এগিয়ে যায়। তবে পেছন থেকে হৈমন্তী বলে, ধূসর, খেয়ে যা বাবা, এসে থেকেই বাড়িতে থাকছিস না কেন? কিন্তু ধূসর কোনো জবাব না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হৈমন্তী এক মুহূর্ত অবাক হয়, কিন্তু কিছু বলে না। দুপুরের দিকে ধূসরের বাড়ি একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে, কারণ আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়েছে। বাড়ির ভেতরে যেন এক আনন্দের উল্লাস, গুঞ্জন আর হাসি ঠাট্টা ভিড়ে সবার নজর চলে যায় ধূসরের নানি হুমায়রা বিবির দিকে। বয়স পেরিয়ে গেলেও তার শরীরে এক অদ্ভুত শক্তি রয়েছে, যেন বয়সটা তার উপর প্রভাব ফেলতে পারেনি। তিনি সোফায় বসে আছেন, হাতে পান পাতা নিয়ে চিবিয়ে চলেছেন, আর মাঝে মাঝে তা নিয়ে কথা বলছেন। হুমায়রা বিবির চোখে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং অর্জনের ছাপ রয়েছে। তার কথায় লুকিয়ে আছে বহু কষ্ট, সংগ্রাম এবং জয় পরাজয়ের গল্প। তিনি যখন কথা বলেন তখন সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে। তার উপস্থিতি এমন যে কেউ তার কাছ থেকে কিছু না কিছু শিখতে চায়। বয়সের সাথে সাথে তার জীবন আরও সমৃদ্ধ হয়েছে, আর সেই সমৃদ্ধি তার কথায়, দৃষ্টিতে এবং চলনে প্রতিফলিত হয়। আত্মীয়রা একে অপরের সাথে কথা বলছে। ধূসরের মামা মামি পরিচিত মানুষ হাস্যরসে ব্যস্ত, আবার কেউ কেউ পরিবারের ইতিহাস বা পূর্বপুরুষদের নিয়ে আলোচনা করছে। কিন্তু হুমায়রা বিবির একক অবস্থান যেন পুরো পরিবেশে কিছুটা গাম্ভীর্যতা এনে দেয়। তার পানের পাত্রে প্রতি মনোযোগ এবং শান্তভাবে সময় কাটানোর ধরন যেন জীবনের প্রতিটা মুহূর্তের মূল্য বোঝানোর চেষ্টা করে। ঈশিতা ও ইচ্ছে হুমায়রা বিবির ভক্ত বললেই চলে। তারা প্রতিবারই তার কাছে বসে তার গল্প শুনতে ভালোবাসে। হুমায়রা বিবির গল্পে এক অদ্ভুত মাধুর্য এবং জীবনযাত্রার তীক্ষ্ণ দৃষ্টি থাকে, যা তাদের মনে গভীর প্রভাব ফেলে। প্রতিবার যখন হুমায়রা বিবি তালুকদার বাড়িতে আসেন, তখন ঈশিতা ও ইচ্ছে নিজেরাই বসে পড়েন তার কাছে, যেন কোনো এক দূর গ্রহের গল্প শুনছে। হুমায়রা বিবি তাদের পেছনে গল্প শোনানোর সময় তারা একদম চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। একদিকে ঈশিতা নিজের হাসি চাপতে চেষ্টা করে, অন্যদিকে ইচ্ছে স্নিগ্ধ কৌতূহলে তার প্রতিটা শব্দ শুনে। হুমায়রা বিবি যখন জীবনের নানান অভিজ্ঞতার কথা বলেন, তখন তারা মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনো কোনো পুরনো দিনের কথা, কখনো বা হারানো সময়ের স্মৃতি, কখনো বা জীবনের কঠিন সংগ্রামের কাহিনী। সবকিছুই যেন এক মন্ত্রের মতো তাদের মনের মধ্যে গেঁথে যায়। তাদের কাছে হুমায়রা বিবির গল্প শুধু সময় কাটানোর একটা উপায় নয়, বরং এক ধরনের জীবনের শিক্ষাও। প্রতিবার তার বাড়িতে আসা যেন এক নতুন অধ্যায় শুরুর মতো, যেখানে ঈশিতাও ইচ্ছে নতুন কিছু শিখে ফিরতে পারে। এমনকি হুমায়রা বিবি তার জীবনের গল্প গুছিয়ে না বললেও তার মুখের হাসি, চোখের ঝিলমিল এবং শব্দের মধ্যে এমন এক শক্তি থাকে যা ঈশিতা ও ইচ্ছের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাদের মনে এই গল্পগুলো যেন অমূল্য রত্নের মতো, যা এক জীবনে জেগে ওঠা সত্য। কিছু পর রফিক ও ইনায়েত তালুকদার অফিস থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখেন সবাই একসাথে বসে খাচ্ছে এবং পুরো ডাইনিং এরিয়া ভরা। হুমায়রা বিবি, যিনি তাদের ছোটবেলা থেকেই মা হারানোর পর তাদের জন্য মার জায়গায় বসেছেন,
তাকে দেখলে তাদের হৃদয়ে এক ধরনের অদ্ভুত ভালোবাসা উদিত হয়। দুই ভাইয়ের জন্য হুমায়রা বিবি ছিলেন শুধুই এক শাশুড়ি নয়, বরং ছিলেন তাদের জীবনে সেই অমূল্য স্তম্ভ যিনি মায়ের অভাব পূর্ণ করেছিলেন। ছোটবেলায় মার মৃত্যু তারা সহ্য করতে না পারলেও হুমায়রা বিবির যত্ন, স্নেহ ও মমতায় তাদের সেই শূন্যতা পূর্ণ হয়ে গিয়েছিল। এখন যখন ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে, এই মুহূর্তটি যেন তাদের পারিবারিক সম্পর্কের গভীরতার প্রতীক হয়ে দাঁড়ায়। বাড়ির বড়রা পাশাপাশি বসে খাচ্ছে, গল্প করছে এবং একে অপরের সান্নিধ্যে সময় কাটাচ্ছে। ঈশিতাও ইচ্ছে তাদের নানির সঙ্গে বসে গল্প শোনার পাশাপাশি হুমায়রা বিবির স্নেহে ভরা কথাবার্তা শুনছে। ইনায়েত তালুকদারের মায়ের বান্ধবী ছিলেন হুমায়রা বিবি। তালুকদার বাড়ির কর্তা মারা যাওয়ার পর তিনি দুই ভাইকে ভালোবেসেছেন এবং নিজের মেয়ের সাথে বিয়েও দিয়েছেন। বড়দের খাওয়া হয়ে গেলে তারা নিজেদের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। ডাইনিং টেবিল এখন খালি হয়ে গেছে, তবে মীরা, তার মা মারিয়া খান, ইচ্ছে এবং ঈশিতা এখনো খাচ্ছে। খাওয়া চলাকালীন সময়ে মারিয়া খান এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ইচ্ছের গায়ে পানি ঢেলে দেয়, যেন কোনোভাবে তার অপমান করতে পারে। মারিয়া খান যখন ইচ্ছের গায়ে পানি ফেলে দেয় তখন তার মুখে একটা তিক্ত হাসি ফুটে ওঠে। সে যেন ইচ্ছের শ্লীলতাকে ছোট করতে চাইছিল। তুমি যেভাবে বাচ্চাদের মতন এখনো বসে খাচ্ছ ইচ্ছে, এমন আচরণ ঠিক না তোমার, বলে মারিয়া বিদ্রুপপূর্ণ হাসি হাসে। ইচ্ছে চুপচাপ বসে থাকে, কিছু না বললেও তার চোখের কণ্ঠে অস্পষ্ট কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। ঈশিতা হতবাক হয়ে যায়, কিন্তু মীরা কিছু না বলে বসে থাকে। এমন সময় হঠাৎ করে পেছন থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। সবাই চমকে তাকায় এবং মারিয়া খান যেন তার সবার উপর আছড়ে পড়া ভার অনুভব করে। ধূসর ধীর পায়ে ডাইনিংয়ে প্রবেশ করেন। তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা, শান্ত তবে দৃঢ়ভাবে বলে ওঠে, মামি, আপনাকে এতদিন পর দেখে আমি খুশি হয়েছি, তবে বাড়ি মেয়েকে এভাবে অপমান করলে আমি ভুলে যাব আপনি আমার মামি। মারিয়া খান থমকে যায়, তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। ধূসর মায়ের উপর তার রাগে চিহ্ন স্পষ্ট করে, তার চোখে এক কঠোর দৃষ্টি থাকে। সে একেবারে পেছনে ফিরে উপরে চলে যায়, তবে মারিয়া চুপ হয়ে বসে থাকে। তার মনের মধ্যে একটা অস্বস্তি জন্ম নেয়। মীরা রেগে ফুপি হৈমন্তীকে বলেই ওঠে, দেখলে ফুপি, তোমার ছেলে কিভাবে আমাকে অপমান করলো, তাও আবার এই ইচ্ছের জন্য। তার কণ্ঠে ছিল ক্ষোভ আর অসন্তোষ। মীরার কথায় কিছুটা সময় থমকে যায় হৈমন্তী, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে চুপ করে থাকে। হৈমন্তী তার দিকে রাগী চোখে তাকে কিছু বলার আগেই ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। তার মুখাবয়ব স্পষ্ট জানাচ্ছিল সে কিছুই বলবে না, কিন্তু ভেতরে কিছু একটা বয়ে যাচ্ছে। ইচ্ছে এবং ঈশিতা দুজনেই চুপচাপ বসেছিল। তাদের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল। রাতের নীরবতা ছড়িয়ে পড়েছিল বাড়ির চারিপাশে। এক একটি তারকা ঝলমল করছিল আকাশে। চাঁদের মৃদু আলো ছড়িয়ে পড়ছিল ছাদের উপর। ইচ্ছে একা দাঁড়িয়েছিল ছাদের কোণে, গভীর মনোযোগে চাঁদকে দেখছিল। তার চোখে এক ধরনের নীরব প্রশান্তি ছিল, যেন সে সবকিছু ভুলে গিয়েছিল, শুধু চাঁদের আলো আর তার নিজস্ব অনুভূতিগুলোর মধ্যে মগ্ন ছিল। ইচ্ছের মাথায় নানান চিন্তা ঘুরছিল। আজকের দিনে মা, মীরা এবং সবকিছুই মনে ফিরে আসছে। দেহে কিছুটা দুর্বলতা ছিল, কিন্তু মনের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করছিল। এই নিঃসঙ্গ মুহূর্তে একাকী দাঁড়িয়ে সে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, এটা শুধু একটা রাত, বা এই রাতের সঙ্গেই তার অনেক কিছু পাল্টে যাবে, কে জানে। ইচ্ছে মৃদু হেসে তার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা অশ্রু মুছে ফেলে। একটানা চাঁদের দিকে তাকিয়ে থাকে। আকাশের অন্ধকারে তার সাইলেন্স যেন তার ভিতরের অনুভূতি সঙ্গীত হয়ে বাজছিল। ধূসর এক হাতে ফোন ধরে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে আসে। তার চোখে একটু চিন্তা উদ্বেগের ছাপ ছিল। ফোনে কিছু কথা বলার জন্য আসছিল, কিন্তু ইচ্ছেকে একা ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। ইচ্ছের মন খারাপ, আর সেই কারণে সে এখানে দাঁড়িয়ে গরি বলে ইচ্ছেকে ডাক দেয় ধূসর। ইচ্ছে পিছে ঘুরে দেখে। ইচ্ছের চোখে এক ধরনের নিস্তেজ ভাব ছিল, তবে এই নামের সম্বোধনে তাকে কিছুটা চমকে দেয়। আর সেই মুহূর্তে ধূসর মনে করে এই মুহূর্তটা আরও কাছ থেকে দেখা উচিত। ইচ্ছে ধীর পিছনে ফিরে তাকায়, আর ধূসর ধীর পায়ে এগিয়ে আসে। মন খারাপ কেন? মামিদের সবার সাথে এমন করে, তবে কিছু ক্ষেত্রে জবাব দিতে হয়, বুঝলে পুচকি? ধূসর হেসে বললেও তার চোখে কোনো হাসি ছিল না, বরং সেটা এক ধরনের সহানুভূতির অনুভূতি। ইচ্ছের চোখে একটুখানি চুপচাপ ভাব চলে আসে। সে ধূসরের কথাগুলো ঠিকমতো শোনে না, কিন্তু মনে মনে তার সঙ্গই মেনে নেয়। ইচ্ছে মুখ থেকে কিছুই বলে না, শুধু দূরে তাকিয়ে থাকে, যেন মনে মনে কিছু বুঝতে পারছে। তার চোখের আড়ালে এক ধরনের নীরব সম্মতি ছিল, এবং ধূসরও তা বুঝতে পারে। ধূসর আসলে কথা বলার জন্যই ছাদে এসেছিল, কিন্তু ইচ্ছেকে একা দেখে সে বুঝতে পারে ইচ্ছের মন খারাপ। সে সোজা ফোন কেটে দেয় আর ইচ্ছের দিকে এক পাশে থেকে এগিয়ে যায়। তালুকদার বাড়ির লিভিং রুম রাতের আলো আধারিতে সরগরম হয়ে উঠেছে। বাইরে বিকালের নরম আলো মিলিয়ে গিয়ে গাঢ় রাত নেমে এসেছে, আর তার সাথে সাথে বাড়ির প্রতিটা কোণে ব্যস্ততা বেড়েছে। লিভিং রুমের নরম
হলুদ আলোয় চারিপাশ যেন এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। একপাশে বসে আছে মীরা, ঈশিতা, মারিয়া খান ও হুমায়রা বিবি। তাদের মাঝে চলছে প্রাণবন্ত গল্পের আসর। মীরা কুশনে হেলান দিয়ে বসে আছে, এক হাতে চায়ের কাপ ধরা, আরেক হাতে ফোন নিয়ে স্ক্রল করছে। মাঝে মাঝে কথার মাঝে ঢুকে পড়ছে। ঈশিতা হাসি মুখে কথা বলছে, মাঝে মাঝে কিছু প্রশ্ন করে, যেন গল্প আরো জমিয়ে তুলতে চায়। হুমায়রা বিবি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। পান মুখে দিয়ে ধীরে ধীরে চিবোতে চিবোতে পুরনো দিনের গল্প বলতে শুরু করে। তার গলায় এক ধরনের প্রশান্তি, যেন স্মৃতিগুলো তার কাছে সবচেয়ে মূল্যবান। আমাদের সময় কি এমন ছিল? এই বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। মারিয়া খান একপাশে বসে একটু গম্ভীরভাবে কথাবার্তা শুনছে, মাঝে মাঝে মন্তব্য করছে, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে গেছে। তার চোখে মুখে অস্বস্তি লুকানো থাকলেও বাইরে থেকে বোঝার উপায় নেই। মীরা তার মায়ের দিকে তাকে একটু মুচকি হাসলো, যেন বোঝাতে চাইলেও সে বুঝতে পারছে মারিয়ার মন ভালো নেই। লিভিং রুমের আরেক পাশে দূরে বসে রফিক তালুকদার ও ইনায়েত তালুকদার নিজেদের মধ্যে আলোচনা করছে। তাদের গলার স্বর নিচু, কিন্তু বোঝা যাচ্ছে তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। ইনায়েত তালুকদার সামনে কাচের টেবিলের উপর হাত রেখে কিছু ব্যাখ্যা করছে। রফিক মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে মাথা নাড়ছে, হয়তো সম্মতি দিচ্ছে অথবা দ্বিমত পোষণ করছে। তাদের সামনে রাখা টেবিলে কিছু স্ন্যাক্স রাখা, কিন্তু তারা কেউ তাতে হাত দিচ্ছে না। তাদের চিন্তার ভার যেন সেখানেই সীমাবদ্ধ। বাইরে থেকে দেখলে মনে হবে দুই ভাই দীর্ঘদিনের কোনো পরিকল্পনা নিয়ে কথা বলছে। এদিকে রান্নাঘরে চলছে রাতের খাওয়ার প্রস্তুতি। হৈমন্তী ও রোকসানা একসাথে কাজ করছে, যেন পুরনো দিনের মতোই ব্যস্ততা অনুভব করছে তারা। এখনো অনেক কিছু বাকি আছে রুকসানা, তাড়াতাড়ি করো, হৈমন্তী বলে, এক হাতে সবজি বাটি ধরে, আরেক হাতে তেল গরম করছে। রোকসানা হাসি মুখে হাত চালিয়ে যাচ্ছে। ভাবি, চিন্তা করো না, সব হয়ে যাবে সময় মতো। আজ তো বড়দের আড্ডা চলছে, রান্না ভালো না হলে মুড অফ হয়ে যাবে। মাঝে মাঝে মালা এসে সাহায্য করছে। ওর বয়স কম হলেও রান্নার কাজে হাত পাকিয়ে নিয়েছে অনেক আগে। চায়ের ট্রে সাজানো থেকে শুরু করে প্লেটে খাবার গুছিয়ে পরিবেশন করার কাজ সে নিখুঁতভাবে করছে। রান্নাঘর থেকে আসা সুগন্ধ বাড়ির প্রতিটা কোণে ছড়িয়ে পড়েছে। মশলা ও গরম চায়ের মিলিত সুগন্ধ যেন সন্ধ্যার আবহ আরো নরম করে তুলেছে। লিভিং রুমে সকলে আড্ডায় ব্যস্ত, হাসি ঠাট্টা, গল্প আর চায়ের কাপ হাতে নিয়ে সবাই সময় কাটাচ্ছে। তবে মীরার মন ঠিক সেদিকে নেই। তার নজর বারবার চারিপাশে ঘুরে ফিরে ধূসরকে খুঁজছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ধূসর নেই এখানে, আর ইচ্ছেও কেউ কোথাও দেখা যাচ্ছে না। একটা অস্বস্তি অনুভব করে মীরা। তার সন্দেহ হয় ধূসর হয়তো ইচ্ছের সঙ্গে আছে। এই ভেবে সে অস্থির হয়ে ওঠে। কিছু না ভেবে ধূসরকে ডাকার বাহানায় সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ধীর পায়ে উপরে ওঠার প্রস্তুতি নেয়, কিন্তু সিঁড়ির মাঝপথে থাকতে এসে থমকে দাঁড়ায়। চোখের সামনে ধূসরকে নিচে নামতে দেখে। ধূসর স্বাভাবিকভাবে নিচে নেমে আসছে, তবে তার পিছনে ইচ্ছে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মীরার চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে যায়। ঈর্ষায় তার চোখ লাল হয়ে ওঠে। সে ইচ্ছের ঘরের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মুখ শক্ত হয়ে আসে। সন্দেহ আরও ঘনীভূত হয় তার মনে। ইচ্ছের প্রতি তার আগে থেকেই একটা অজানা বিরক্তি ছিল, আজ সেটা আরও বেড়ে গেল। তবে সে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। তারপর ধূসরের পিছু পিছু ধীর পায়ে লিভিং রুমে ফিরে আসে। মুখে কিছু না বললেও তার চোখের মুখের ভাব দেখে মনে হয় মনে মনে অনেক কিছু ভাবছে সে। ধূসর আরামদায়ক ট্রাউজার ও পোলো টি শার্ট পরে সোজা গিয়ে তার নানুর পাশে বসে। ক্লান্ত মনে ধূসর ধীরে ধীরে মাথাটা হুমায়রা বিবির কোলে রাখে, যেন ছোটবেলার মতো একটু প্রশান্তি খুঁজে নেয়। হুমায়রা বিবি নাতির চুলে আলতো হাতে বিলি কাটতে থাকে। এক গভীর মমতায় ধূসর চোখ বন্ধ করে শ্বাস নেয়, যেন নানুর স্পর্শে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ওদিকে লিভিং রুমের অন্য প্রান্তে বসে থাকা মারিয়া খান ধূসরকে এই অবস্থায় দেখে চুপচাপ উঠে দাঁড়ায়। তার মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে যায়, যেন তার অস্বস্তি লাগছে। সে আর এখানে এক মুহূর্ত থাকতে চায় না। দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যায়, যেন কিছু কাজে ব্যস্ত হয়ে নিজেকে অন্যদিকে মনোযোগী করতে পারে। ধূসর আরাম করে হুমায়রা বিবির কোলে মাথা রাখতে নানু তার চুলে বিলি কাটতে কাটতে মুচকি হেসে বললেন, কি রে ধূসর, বড় হয়ে গেছিস, তাও এখন আমার কোলে মাথা রাখতে আসিস? ধূসর চোখ বন্ধ রেখে হাসলো। কোলে তো রাখতেই হবে নানু, নানু তোকে কে বলবে তুই কত সুন্দর করে চুল বিনি কাটছিস? হুমায়রা বিবি ধূসরকে খোঁচা দিয়ে বললেন, এই তোদের ঢং দেখলে হাসি পাই। বাইরে যা রুক্ষ মেজাজ করে থাকিস, বাসায় এসে আমার আদরে বাচ্চা হয়ে যাস। ধূসর একটু চোখ খুলে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা একমাত্র তোর জন্য স্পেশাল অফার নানু, বাইরের এটা কেউ পায় না। নানু ধূসরকে এক ধমক দিলেন, এই চালাকে কথাবার্তা আমাকে দেখাস না। বলতো আজকাল বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছে আছে নাকি, নাকি আজীবন আমার কোলে মাথা রেখেই কাটাবি? বিয়ে টিয়ে করে কোনো লাভ নেই নানু, পরে তো বউ এসে আমার জায়গাটা দখল করে নেবে, তখন আমার আর কোলে মাথা রাখা হবে না। হুমায়রা বিবি হাসতে হাসতে ধূসরের কপালে আলতো চড় মারলেন। ওরে পাগল, নিজের নানুর কাছে জায়গা নিয়ে টেনশন করছিস? যে মেয়ে তোকে ভালোবাসবে সে তোকে আমার থেকেও বেশি যত্ন করবে রে। ধূসর নিঃশব্দে হাসলো, কিন্তু কিছু বলল না। মনে মনে জানে ভালোবাসা এত সহজ নয়। নানু আবার আদুরে গলায় বললেন, তবে শোন, আমি কিন্তু একদিন
তোকে পটিয়ে বিয়ে করবই। তারপর তোর বউয়ের কাছে গিয়ে বলবা, দেখো মা, এই ছেলেকে আমি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি। ঠিক আছে নানু, বউ খুঁজে নিয়ে তবে আমাকে বিয়ে করাস। নানু মজা করে বললেন। ঠিক আছে, পাকা কথা। দুজনের হাসির শব্দে লিভিং রুমের আশেপাশে থাকা সবাই একবার করে তাকিয়ে দেখে। তবে হুমায়রা বিবি আর ধূসর নিজেদের দুনিয়ায় ব্যস্ত। নানুর ভালোবাসার ছায়ায় ধূসর যেন কিছুক্ষণের জন্য সব দুশ্চিন্তা ভুলে গেছে। ঈশিতা নানু আর ধূসরের খুনসুটি দেখে মুখ ফুলিয়ে বসে থাকলেও কেউ তার দিকে খেয়াল করছে না দেখে অবশেষে মুখ ভার করে বলেই ফেলল, নানু, তুমি শুধু ভাইয়াকে এইভাবে আদর করো, আমার ভাগ কই গেল? এতক্ষণ ধূসর নিশ্চিন্তে নানুর কোলে মাথা রেখে শুয়েছিল। এবার ঈশিতার কথায় চোখ খুলে তাকিয়ে হাসলো। এই দেখো ঈশিতা কেমন জেলাস হয়ে গেল। ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, আমি জেলাস হব না? তোমরা দুজন নিজেদের দুনিয়ায় মগ্ন। নানু তো শুধু তোমার মাথায় হাত বুলাচ্ছে, আমারটা একবারও ধরলো না। হুমায়রা বিবি হাসতে হাসতে ঈশিতার গাল টিপে বলেন, আরে আমার দুটো চোখের মনই তো, তুই একটু ধৈর্য ধর, এখন তোকেও আদর করি। ঈশিতার সঙ্গে সঙ্গে নানুর পাশে গুটিসুটি মেরে বসে। নানু এবার ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এই যে আমার আদরের পুতুল, বলতো দেখি কেমন আছিস? ঈশিতা নানুর কোলে মাথা দিয়ে গোমরা মুখে বলল, ভালো নেই, তুমি ধূসর ভাইয়াকে বেশি ভালোবাসো। ধূসর মুচকি হেসে বলল, এই দেখো ছোট্ট পুচকে রাগ করে বসে আছে। আরে পাগলি, আমি তোকে আর ভাইয়াকে সমান ভালোবাসি। তুই আমার মিষ্টি পাখি, আর তোর ভাইয়া হলো আমার হিমালয়। ধূসর ভ্রু কুচকে বলল, মানে? হুমায়রা বিবি মজা করে বললেন, মানে তুই যেমন গম্ভীর, শক্ত আর মাথা গরম, আর ঈশিতা তেমনই চঞ্চল আর নরম। তোর কাছে যেমন সবাই ভয় পায়, ঈশিতাকে তেমন সবাই আদর করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।